শুভেচ্ছা, স্বাগত সবাইকে চলতে চলতে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজ মিশু। আর আজকে আমাদের অতিথি বাংলাদেশের খুবই গুণী একজন মানুষ, বর্তমান সরকারের অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? তোমাকেও সিলেটে স্বাগতম জানাচ্ছি। এটা তো আমার বাড়ি। জি, আপনার বাড়ি হাফেজ কমপ্লেক্স খুবই পরিচিত এবং অনেক মানুষ আসে এখানে, যেহেতু আপনি জনপ্রতিনিধি। আপনার বর্ণাঢ্য জীবন, আপনি ব্রিটিশ শাসন আমলে আপনার জন্ম এবং সেখান থেকে আপনার পথ চলা এবং 81 বছরের পথ চলা। 82তে আছি এখন। আমরা হাঁটতে হাঁটতে কথা বলবো। আপনার শৈশবের গল্প দিয়ে শুরু করতে চাই। আমি হলাম এই বাড়িতে আমার প্রথম জন্ম। আমার আব্বার সন্তানদের মধ্যে আমি হলাম প্রথম সন্তান যে এই বাড়িতে যার জন্ম হয়। হাফিজ কমপ্লেক্সে? হ্যাঁ, তখন এটা হাফিজ কমপ্লেক্স ছিল না। তখন বাড়িটা ছিল এই যে গাড়ি লাস্ট পার্ট 1 গাড়ি আছে যেটা, জি, এইখানে ছিল বাড়ির সামনে একটা উঠান, আর পেছনটা বোধহয় এখানে শেষ হয়ে গিয়েছিল। এরপরে ইট ওয়াজ একটা জলাভূমির মতো, একটু আর কি পুকুরের মতো। হ্যাঁ, না পুকুর ছাড়া মোর হলো যে নিচু জায়গা ছিল। শীতকালে আমরা খেলতাম, অন্য সময় এটা পানিতে থাকতো। এই জমিটা অবশ্যই ছিল আমার দাদার, আব্বাকে দিয়েছিলেন। আর এরপরেও যতটুকু জায়গা আছে সবই তারই ছিল, কিন্তু এটা ব্যবহার্য ছিল না। তো ওই সামনে আমাদের বাড়িটা ছিল। নট এ বিগ হাউস, মাই ফাদার বিল্ট ইট। আমি জন্ম হওয়ার 1 বছর আগে এটা বানিয়েছিল। এর আগে আমার আব্বা থাকতেন দাদাবাড়িতে, দাদাবাড়ি এখনও আছে রায়নগরে, সেখানে থাকতেন। তারপরে তিনি এখানে চলে আসতেন। এই বাড়িতে আসার পরে আমি প্রথম সন্তান, জন্ম যার এখানে হয়েছে। তারপরে আমরা সব ভাই বোন, আমরা অনেক ভাই বোন, 14 জন ভাই বোন ছিলাম। 14 ভাই বোন? হ্যাঁ, 14 ভাই বোন। অনলি 2 জনের জন্ম হয়েছে দাদা বাড়িতে। আমি 3 নম্বর থেকে শুরু করে বাকি সকলের জন্ম এখানে হয়েছে। এবং আমাদের সকলের জন্ম বাড়িতে হতো। আমাদের ডাক্তার নিয়ে আসতেন। আমার মনে আছে আমরা যখন ছোট তখন আমাদের ডাক্তার ছিলেন একজন খাসিয়া মহিলা, ডক্টর সুল্লাই। হ্যাঁ, তো ওই বাচ্চা কাচ্চা যখন হতো ডাক্তার নিয়ে আসতেন, মার্কেরা আসতো, ওই যে দায়ী আসতো। কোনো ক্লিনিকে কারো জন্ম হয়নি তখন, তো ছিল না। না, ক্লিনিক ছিল, কেননা ম্যাটারনিটি সেন্টার সিলেটে 1937 সালে হলো। বাবা, তো আপনি তো স্যার, আমরা পরবর্তী জীবনে দেখেছি আপনার যে সমস্ত একাডেমিক ফলাফল, দারুণ মেধাবী আপনি সেই সময়ে ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই তৎকালীন যে প্রদেশ ছিল আমাদের আজকের যেটি বাংলাদেশ, সেখানে সারা দেশে প্রথম হয়েছিলেন। আগের পরীক্ষাগুলোতে আপনি ইংরেজি থেকে প্রথম শ্রেণী পেয়েছেন সেই সময়ে, খুবই রেয়ার ঘটনা। এত পড়াশোনা কি ছোটবেলা থেকে, এই পড়াশোনার প্রবণতাটা কিভাবে এলো? ওয়েল, আমি যতদূর জানি আমার অল্প বয়সে আমার মুখস্থ শক্তি খুব প্রখর ছিল। মেডিকেল পড়লে খুব ভালো করতেন? না, আমি যা পড়েছি ঠিকই আছে। এই কান্না ওই প্রখর শক্তি কিন্তু আস্তে আস্তে চলে যায়, এবং কিভাবে চলে যায় সেটা খুব ভালো। তো মুখস্থ শক্তি খুব প্রখর ছিল, যার ফলে আমি কোনো বই পড়লে দ্বিতীয়বার পড়তাম না। আমার প্রাথমিক শিক্ষা সব বাড়িতে, কোনো স্কুলে যাইনি। 1 থেকে 5? না, 1 থেকে 3, মানে A থেকে 3, সেটা হলো বাড়িতে একজন গৃহশিক্ষক ছিলেন, তিনি পড়াতেন। ইংরাজি শেখাতেন আমার ফুপা, তিনি খুব অ্যাংলোফিল ছিলেন। কোয়ালিফিকেশন ছিল ইন্টারমিডিয়েট, 1912 কি 13 সালের ইন্টারমিডিয়েট। তারপরে তিনি স্কুল সাব ইন্সপেক্টর হন এবং শিক্ষা মন্ত্রণালয়ে আজীবন কাজ করেন, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার। তিনি অ্যাংলোফিল ছিলেন। তো সেই কারণে তিনি সাহেবের মতো ছিলেন, দেখতেও সাহেব ছিলেন। সাহেবদের মতো সবসময় টাই পরে ঘুরতেন, সাইকেলে টাই পরে, সোলার টুপি পরে ঘুরতেন। তো উনি ইংরাজি শিখিয়েছেন। সেখান থেকে কি আপনি ইংরেজিতে ভর্তি হওয়ার অনুপ্রেরণা? সবই কীভাবে শেখানো, এই এমনি কথা ছেলে আসছেন, একদিন বসলেন, হেই এই বাবা বলতো, এটা কি ইয়ার, এটা কি, এরকমভাবে খুব খুব ইমপ্রেসিভ টিচার ছিলেন। তিনি ইংরাজিটা শিখিয়েছেন। এবং কারো কারো হয় যেটা, আমি অনেক লোয়ার ক্লাসে ইংরেজি খুব ভালোই জানতাম। আমার ভর্তিও হয় ইংরেজি পরীক্ষার জন্য। আমি ভর্তি পরীক্ষা ফেল করি। কোথায়? গভর্নমেন্ট স্কুলে ভর্তি হলাম। আচ্ছা। ভর্তি পরীক্ষা দিলাম 1941 সালে ক্লাস 3-তে ভর্তি হওয়ার জন্য। আমি ফেল করলাম। আমার বড় ভাই ক্লাস 4-এর জন্য পরীক্ষা দিলেন। আমার বড় ভাই মারা গেছেন 2008 সালে।
ডক্টর মুর্সি ময়মনসিং ইউনিভার্সিটি ডিন ছিলেন বোটানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো হি appeared for class 4, I appeared for class 3. He was taken to class 3, I was not taken. তো আমার আব্বা গিয়ে বললেন যে আপনি আমার বেটার ছাত্রটাকে তো নিলেন না। হি ওয়াজ এ ফ্রেন্ড অফ মাই ফাদার, খান সাহেব মফিজুর রহমান হেডমাস্টার ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে আপনি ওকে পাঠিয়ে দেন, দেখি আমি। তো আমি গেলাম, ওনার সঙ্গে দেখা হলো, উনি একটি প্রশ্ন করলেন এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাডমিশন হলো। অ্যাডমিশন হয়ে গেল? হ্যাঁ। তো আমি ওই ক্লাস 3-তে ভর্তি হলাম, অ্যান্ড 3 to 10 ওই এখন প্রাইভেট স্কুল, তখন গভর্নমেন্ট স্কুল ছিল, সেখানেই পড়াশোনা করি। আপনি ঢাকা ইউনিভার্সিটি শেষ করে সিভিল সার্ভিসে গেলেন, তৎকালীন সিএসপি। তখন তো পাকিস্তানিদের অবস্থা, মানে আমরা খুবই কম চান্স পেতাম। সরকারি চাকরিতে যাওয়ার কি লক্ষ্যই ছিল না? না, আমি কি হতে চেয়েছিলেন? ইয়েস, ইন মাই ইয়াং এজ আই ওয়ান্টেড টু বি এ লয়ার অ্যান্ড এ জাজ। ও লয়ার থেকে জাজ হয় যে, তো সেইটা হওয়ার আমার একটা খুব প্রবল আকাঙ্ক্ষা ছিল। এবং আকাঙ্ক্ষার কারণটা ভেরি ডিফিকাল্ট টু সে। ওয়ান পার্ট ইজ যে আমার আব্বা উকিল ছিলেন, তো এটা একটা। উনি তো পলিটিশিয়ানও ছিলেন। হ্যাঁ। দ্বিতীয় পার্ট হলো বাংলাদেশের প্রথম চিফ জাস্টিস যিনি হন, জাস্টিস আকরাম, তিনি আমার আব্বার ফুপা। হ্যাঁ, তো উনি সিলেটে ভ্রমণে আসলেন, আমার মনে হয় 1948। তো ভ্রমণে এসে ন্যাচারালি আমার দাদা তখনও জীবিত, দাদা হলেন সকলের বড়, প্রত্যেক বোনের সবচেয়ে বড়, বংশের বড়। তো হি ওয়ান্টেড টু মিট মাই গ্র্যান্ডফাদার, তো নিয়ে গেলেন। আমার দাদা তখন বেশ বড়, বাড়িতেই থাকেন। আব্বাকে চেনেন উনি আবার খুব ভালো, কলকাতার থেকে। তো আব্বা নিয়ে গেলেন। সো ন্যাচারালি তার রেস্টিং প্লেস হয়ে গেল এইখানে, নট মাই গ্র্যান্ডফাদার্স হাউস। সেখানে তো তখন বুড়াবুড়ি ছাড়া আর বিশেষ কিছু নাই। তো তিনি একদিন তার জন্য আমার আব্বা একটা ডিনার দিলেন। তো দিনে আরও লোকজন আসছেন, জজ সাহেব চিনি, ডিসিটিসি আসলেন। তো হি ইমপ্রেস মি ভেরি মাচ। ওই যে ধরাচুরা পড়ান তারা এইসব এইগুলো খুব দারুণ। তখন ওর দাড়ি নাই, ক্লিন শেভেন পারসন। I think it had a great influence on me. First report on বৈষম্য was submitted in 1966. ওইটা আমার তৈরি করা ইন প্ল্যানিং কমিশন, এবং I processed it from the planning division. By the time the report was given, এটা তো আমাদের তখন বাজেট ছিল জুন মাসেই, এই সময়ে এই 6 দফা ঘোষিত হয়। এরা কি কাকতালীয় ছিল নাকি? আমার এটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। স্বাগত আরেকবার চলতে চলতে অনুষ্ঠানে ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম অর্থমন্ত্রীর সঙ্গে। স্যার, তারপরে তো আপনি সিভিল সার্ভিসে চলে গেলেন এবং সিভিল সার্ভিস থেকে আপনি আবার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং ওটা সিভিল সার্ভিসের অংশই বলা যেতে পারে। আপনার ওই সময়টার ভিতর দিয়েই বাংলাদেশ নামক যে রাষ্ট্রটির স্বপ্ন, সেটি আস্তে আস্তে বিকশিত হচ্ছে। পাকিস্তান, ভারত স্বাধীন হলো, তারপর অনেক কিছু আপনি দেখেছেন। তো সেই সময় আপনি সরকারি চাকরিজীবী। আমরা যদিও জানি পরে ৭১-এর যুদ্ধ শুরুর পর আপনিও বিদ্রোহ করেছিলেন, মানে আমি বিদ্রোহ বলছি এই অর্থে পাকিস্তান সরকারের সঙ্গে। ঠিকই আছে। কিন্তু ওই সময়ে যে মুক্তির যে দাবিটা, বিশেষ করে অর্থনৈতিক মুক্তির যে দাবিটা, সেটিকে আপনি খুব কাছ থেকে দেখেছেন। ওই সময়ের অভিজ্ঞতা যদি একটু বলেন। খালি কাছ থেকে দেখিনি, এই জন্য কাজও করেছি। আমি আবার কেন্দ্রীয় সরকারে বহুদিন চাকরি করেছি। আমার বয়সী বাঙালি খুব কমই চাকরি করতো পাকিস্তান কেন্দ্রীয় সরকার। তো কেন্দ্রীয় সরকারে চাকরি করার ফলে ওই বৈষম্যটা আরও বেশি ধরা পড়ে। মোস্টলি যেটা ছিল তখন, কেন্দ্রীয় সরকারে যারাই চাকরি করতো তারাই বাংলাদেশকে স্বাধীনতা চাইতো, সকলেই চাইতো, সবাই স্বাধীনতা। বাঙালিদের কথা বলছে, আমাদের বৈষম্যটা এত দেখতো তারা, তাকে প্রত্যক্ষ বৈষম্য দেখছে। আমি পাকিস্তান সরকারে, কেন্দ্র সরকারে চাকরি করেছি 1964 সাল থেকে শুরু করে। আমি থ্রু আউট করাচি অ্যান্ড পিন্ডিতে ছিলাম, তারপরে চলে গেলাম আমেরিকায়। সো এই যে বৈষম্য, সেটা নিয়ে তখন খুব দেশেও কথাবার্তা শুরু হয়েছে। 54 সাল থেকে বৈষম্য নিয়ে এখানে এই দেশে করে অর্থনীতি সমিতির এক সভায়
এরা ছিলেন তিনজন আর্কিটেক্ট অফ দ্যাট বৈষম্য, যেটা প্রকট করে দেখিয়ে দেন। ডক্টর সাদেক বলে একজন ছিলেন স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর ডাইরেক্টর জেনারেল, পাকিস্তান সরকার। না বাংলাদেশের। আর ছিলেন ডক্টর মির্জা নুরুল হুদা, আর ছিলেন ডক্টর মজহারুল হক, প্রফেসর অফ ইউনিভার্সিটি। এরা তিনজনেই প্রথম এই বৈষম্যের কথাটা তুলে ধরেন 54 সালে। বৈষম্যটা প্রকটভাবে সামনে আসে, তার জন্য ক্রেডিট দিতে হবে রহমান সোবহান। রহমান সোবহান 1960 সালে দেশে আসলো প্রথম। তার তো লেখাপড়া সব বাইরে, পাকিস্তানে, আর করাচি, লাহোর অ্যান্ড দেন কেমব্রিজ। তো রহমান সোবহান আসার পরে যেটা হলো, ওনারা যেটা আর্টিকুলেট করেছিলেন 54 সালে, সেইটাকে এই যে ব্যাপকভাবে পলিটিক্যাল প্রাধান্য দেওয়া আর সামনে নিয়ে আসা, এটা রহমান সোবহানের কৃতিত্ব। আচ্ছা, আপনাকে বোধহয় ওই সময় একটা রিপোর্ট লিখতে হয়েছিল। হ্যাঁ, আমি বলছি, এরা যারা এইসব, আমি 1963 সালে চতুর্থ সেন্ট্রাল গভর্নমেন্টে যাই। 64 সেন্ট্রাল গভর্নমেন্টে যাওয়ার পরে বেশিরভাগ তথ্য বৈষম্য আমার সূত্রেই পাওয়া, এখানে যারাই ছিলেন সকলেই আমার সূত্রে পাওয়া। এদের এইসব হইচই করার পরে আইয়ুব খান কনস্টিটিউশনে একটা ধারা রাখলো যে প্রতি বছর বৈষম্য নিরসনের উপর একটা রিপোর্ট দিতে হবে টু দি অ্যাসেম্বলি। এর মধ্যে আমি 66 সালে আই ওয়াজ পোস্টেড টু ক্যাবিনেট ডিভিশন, ডেপুটি সেক্রেটারি ক্যাবিনেট ডিভিশন। সো মাই রেসপন্সিবিলিটি ওয়াজ টু প্রডিউস রিপোর্ট। ইনফ্যাক্ট আমি প্ল্যানিং কমিশনে থাকতে এই রিপোর্ট তৈরি করি। ক্যাবিনেট ডিভিশন থেকে এটা প্রথম অ্যাসেম্বলি, যদিও অ্যাসেম্বলি স্টার্টেড ইন 62, ফার্স্ট রিপোর্ট অন বৈষম্য ওয়াজ সাবমিটেড ইন 1966। ওইটা আমার তৈরি করা ইন প্ল্যানিং কমিশন, এবং আই প্রসেসড ইট ফ্রম দি প্ল্যানিং ডিভিশন, বিকজ ইট ইজ লিগ্যাল। আমি কোনো অন্যায় কাজ করি নাই, যেটা, এবং এটা আপনার জব রেসপন্সিবিলিটি ছিল। হ্যাঁ, দ্যাটস ইট, আই ডিড ইট। হ্যাঁ, কিন্তু স্যার এইটা যখন করছেন তখন তো স্বাধীনতার আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধছে, বঙ্গবন্ধু তখন নেতা হয়ে উঠছেন। ইনফ্যাক্ট বঙ্গবন্ধু নেতা হয়ে I গেছেন। tell you, by the time the report was given, এটা তো আমাদের তখন বাজেট ছিল জুন মাসেই, এই সময়ে এই 6 দফা ঘোষিত হয়। এরা কি কাকতালীয় ছিল নাকি আমার এটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমি চিনতাম আওয়ামী লীগের বহু লোকজন, তাদের সঙ্গে কথাবার্তা হতো, বন্ধুবান্ধব ছিলেন, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে এই যে ডাইরেক্ট সংযোগ, সেটা কখনো ছিল। মুক্তিযুদ্ধ যখন শুরু হয়ে গেল যেমন তখন আমি বলি, বঙ্গবন্ধুকে আমি লাস্ট দেখেছি 1956 সালে। তখন তিনি মন্ত্রী। আমার সঙ্গে তার লাস্ট দেখা হয় কুমিল্লায়। কুমিল্লায় উনি সভা করতে গেছেন, কুমিল্লায় আমি প্রবেশনে। তো বিকালবেলা আমি পারমিশন নিয়েছিলাম, ডিসি বললাম যে আমি খুব ভালো চিনি তাকে, দেখা করতে যাব। ডিসি পারমিশন দিলেন, ওনার সঙ্গে দেখা করতে গেলাম। তো তখন বললেন, না তুমি তো সিএসপি হয়ে গেছো, কেমন লাগছে, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড দ্যাটস ইট, ইট ওয়াজ জাস্ট পোলাইট মিটিং, গুড, বাট হি নেভার এম্বারেসড মি। স্যার আপনি কি অনেক রাগী মানুষ? হ্যাঁ, আপনি কি অনেক রাগী মাঝে মানুষ? মাঝে করি, আর রাগ হয়তো প্রত্যেকেরই রাগ থাকে। আমার রাগ, আমি একটু ইম্পালসিভ, তো আমার রাগটা থাকে না বেশি সময়। না, আমরা সচরাচর রাজনীতিবিদদের যেভাবে দেখি, তারা গণমাধ্যম বা কলিগদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে অনেক হিসাব নিকেশ করে কথা বলেন। না, না, ওটা অনেকের অভিযোগ হচ্ছে আপনি বোধহয় সেই সমীকরণ না মেনে নিজের মনে যেটা আসে সেটা না, বলে না, না, ওটা আমার, আই নেভার হাইড মাই থটস, যা আসে মুখে তাই বলি। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে। স্যার, তারপরে তো দেশ স্বাধীন হয়ে গেল, এবং দেশ স্বাধীনতার পরে আপনি আওয়ামী লীগ সরকারের অনেক পরে আসলেন, কিন্তু তার আগে তো সরকারি চাকরি থেকে অবসর নিলেন বোধহয় 81 সালে। না, চাকরি থেকে অবসর নিলাম 81 সালে। 81 সালে। তারপরে আপনি এরশাদ সাহেবের মন্ত্রী ছিলেন, থাকলাম, 20 মাস ছিলাম। বছর ধরে। আপনার ভাইয়ের সঙ্গে আমরা একদিন কথা বলছিলাম একই অনুষ্ঠানে, আবুল মোমেন, যিনি জাতিসংঘে আমাদের প্রতিনিধি।
উনি বলছেন যে এই যে আপনার এরশাদ সরকারের মন্ত্রী হওয়া, সেটা আপনার বেড়ে ওঠা, আপনার দর্শন, রাজনৈতিক চেতনা তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে, এবং সেটা নিয়ে আপনার পরিবারেরও খানিকটা অস্বস্তি ছিল। ইয়েস। আপনি কেন এরশাদ সরকারের মন্ত্রী হয়েছিলেন? এরশাদ সাহেবের সঙ্গে আমার যোগ দেওয়ার কোনো কারণ ছিল না, কারণ আমি মিলিটারি রাজত্ব অপছন্দ করি সবসময়। এরশাদ সাহেব আমাকে, আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে এরশাদ সাহেব একদিন বললেন যে তিনি একটু আমার সঙ্গে কথা বলতে চান। সরাসরি কথা বললেন না, আনোয়ার হোসেন মঞ্জুর মাধ্যমে বললেন। তো আমি বললাম যে ওয়েল, চিফ অফ স্টাফ, তার সঙ্গে আমিও তো চিনি, কথা বলতে চান, দের ইজ নাথিং রং। হ্যাঁ, তো ওনার সঙ্গে একদিন গেলাম, তখন তিনি খুব সুন্দর সুন্দর কথা বললেন যে আমাদের দেশে এটা দুর্ভাগ্য যে এইরকম আমরা আছি। তিনিও বললেন আমি মানুষের পছন্দ করি না, এটা মানুষের অধিকার। খুব সুন্দর কথা বললেন। আরেকদিন ডাকলেন, ডেকে বললেন কিন্তু মুহিত সাহেব, যে অবস্থায় চলছে তো চলতে পারে না, আমাদের হয়তো আবার ইন্টারভেন করতে পারে। আমি ওনাকে বললাম করবেন না, এবং আলোচনা হলো যে কী করা যায়। আমি বললাম করতেই যদি চান তাহলে এই সময়টা খুব খারাপ, কেন এখন আমরা তখন বৈদেশিক সাহায্য নির্ভর, এবং এপ্রিল মাসে সভা হবে সব, এটা উইড হ্যাভ অ্যাডভার্স ইম্প্যাক্ট। চলে আসলাম, আর তো নাই। তারপরে উনি ঘোষণা করে বসলেন 23 তারিখে মার্শাল ল। আমি তখন কুমিল্লায় ছিলাম, আমি কুমিল্লা একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে তিনি মার্শাল ল করেছেন। আমি বুঝলাম না, যাই হোক, আমি প্রাইভেট সিটিজেন। পরের দিনই উনি মার্শাল ল করার পরের দিনই জেনারেল ইস্কান্দার করিম কেম টু সি মি। উনি বললেন যে এরশাদকে বাধ্য হয়ে এটা করেছে, তো তার এখন সাহায্য দরকার, আপনাকে চায়। আপনি আবার বলেছেন আপনি থাকবেন না, তো আমাকে পাঠিয়েছে। ওকে। তারপরে এরশাদ সাহেব টেলিফোন করলেন, বললেন যে আমি এটা চাই নাই, কিন্তু এটা করতে হয়েছে, এখন আমাকে সাহায্য করতে হবে। আমি থ্রু আউট নেগেটিভ করে যাচ্ছি। সেই সময় আমার উপর প্রচণ্ড প্রেশার আসলো যে জয়েন করে, এবং প্রেশারটা আসলো মোস্টলি ফ্রম পলিটিশিয়ানস অফ দি অপোজিশন। সামাদ সাহেব আসলেন আমার বাসায়, আব্দুল সামাদ আজাদ। তিনি এসে বললেন যে তুমি আমার সঙ্গে তুমিতে সম্পর্ক ছিল। আই হ্যাভ নোন হিম when I was 11 years age and he was about 20 years। এই বাড়িতেই উনি ছাত্র হয়ে আসছেন, আমার আব্বা তাদের নেতা ছিলেন, তারা সারা বিকেল আমাদের পড়াশোনা নষ্ট করতেন। তো তিনি বললেন দেখো, এরশাদ তো করেছে, জিয়া ছোট্ট শেষ করে দিয়েছিল, তো এরশাদকে দিয়ে আমাদের ভরসা আছে। তারপরে আসলেন এই যে নেত্রকোনা ময়মনসিংহে ছিলেন আওয়ামী লীগের বড় নেতা, একটু কালো মতো বর্ষটা, মতিউর রহমান। না যে আওয়ামী লীগের অনেক নেতারাই আপনাকে তখন সকলে আমি সকলেই চেন, প্রায় এভরিবডি নোজ ইউ ভেরি ওয়েল, বিকজ বঙ্গবন্ধু নিউ মি, দ্যাটস দ্য রিজন। বঙ্গবন্ধু আমার এদের সঙ্গে সকলের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। তো আমি যখন দেশে আসলাম 72 সালে, প্রথম দিন গেলাম বঙ্গবন্ধু সাহেবের বিকেলে, উনি একজন একজন করে ফার্স্ট তোফায়েল আহমদ এন্ড দেন ওয়ান বাই ওয়ান অল হিজ ক্যাবিনেট মিনিস্টার্সকে পরিচয়। আই ওয়াজ সো এম্বারাসড, বিকজ আমি তখন তো একটা অফিসার, সরকারি চাকরি, স্বাভাবিক অবস্থা। বাট হি ওয়াজ ভেরি ফন্ড অফ মি, হি নিউ মি when I was a student। তার সঙ্গে প্রথম দেখা হয় আমার বয়স যখন 1947 উনি সিলেটে রেফারেন্ডাম করতে গিয়েছিলেন। রেফারেন্ডাম বোর্ডের সেক্রেটারি ছিলেন আমার আব্বা। সো আই মেট হিম দি ডে হি ওয়েন্ট টু সিলেট। সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে গত 7-8 বছর ধরে, এবং এর মধ্যেও বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে এগিয়ে যাচ্ছে। এই যে অর্থনীতির এগিয়ে যাওয়া, সেটা আপনার হাত ধরে, এবং এর পেছনে কোনো একটা ম্যাজিক আছে। সেই ম্যাজিকটা কি স্যার, যদি একটু বলেন? ম্যাজিকটা হচ্ছে আমাদের কৌশল। এই সরকারটি জনকল্যাণকর সরকার, দ্যাটস দি মোস্ট ইম্পর্টেন্ট থিং টু নো। তুমি যদি জনকল্যাণ চাও, তাহলে তোমার পলিসিগুলো তার জন্য বোল্ড করতে হয়। আমি আমাদের যে দলের যে অঙ্গীকার যে জনকল্যাণ,
সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করি। আমার সৌভাগ্য এটা যে আমি 2004 সাল থেকে শেখ হাসিনার ম্যানিফেস্টো ড্রাফট করতে শুরু করি। যে ডের ম্যানিফেস্টোটা আমরা 2006 সালে ফাইনালাইজ করি, দিলাম 2008 সালে 8 সালের ইলেকশনে। সেটা আমরা তৈরি করেছি এই 2004 থেকে 6 পর্যন্ত। ইটস এ ভেরি ডিটেইল ম্যানিফেস্টো, যেটা আমাদের নিজস্ব আছে, এমনি 16 পৃষ্ঠায় বেরিয়েছে। আমার কাছে যে ড্রাফটটা আছে শেখ হাসিনার কাছেও সেটা আছে। দ্যাট ইজ অ্যাবাউট 60-70 পেজেস। আমরা সেখানে আমাদের কি করতে হবে সে নির্ধারণ করে দিই, এবং এন্টায়ার অপারেশন যেগুলো আমরা করেছি লাস্ট টার্মে, মেইনলি ফ্রম দ্যাট বুক। স্যার আপনি কি একটু বেশি রাগী? রাগ হয়তো প্রত্যেকেরই রাগ থাকে। আমার রাগ, আমি একটু ইম্পালসিভ, তো আমার রাগটা থাকে না বেশি সময়। মানে আমি বলতে চাচ্ছি আপনার অন্যান্য কলিগরা যেভাবে কথা বলেন গণমাধ্যমের সামনে বা কলিগদের সঙ্গে অনেক হিসাব নিকেশ করে কথা বলেন, না, ওটা অনেকের অভিযোগ হচ্ছে আপনি বোধহয় সেই সমীকরণ না মেনে নিজের মনে যেটা আসে সেটা না বলে না না, ফেলেন। ওটা আমার আই নেভার হাইড মাই থটস, যা আসে মুখে তাই বলে ফেলি। আপনার স্ত্রী একজন ফ্যাশন ডিজাইনার। হ্যাঁ, আপনার স্ত্রী একজন আমার স্ত্রী না, আচ্ছা হ্যাঁ ছিল, এখন তো আমার পুত্রবধূ হলো আসল। আমার স্ত্রী এগুলা শখের কাজ করে। আপনি যে এত বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাঞ্জাবি পরেন, এগুলো কে কেনাকাটা এগুলো করেন? আমার পুত্রবধূ। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, যে বাংলাদেশের স্বপ্নটা আবুল মাল আব্দুল মুহিত ছোটবেলায় দেখেছিলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশটা দেখেছিলেন, আমি সেই 70 সালে বাংলাদেশ প্রথম কোথায় দাঁড়িয়ে? 70 সালে লিখি ইকোনমি অফ বাংলাদেশ কি হবে। হ্যাঁ, এখন স্যার সেই বাংলাদেশে আপনার স্বপ্নের বাংলাদেশ কত পার্সেন্ট অর্জিত হয়েছে যদি ও, জিজ্ঞেস করি? আমি তো 2000 সালে ভাবলাম যে আমি যখন রিটায়ার করলাম যে বাংলাদেশ আর কতদিনে হবে আল্লাহই জানে। থিংস চেঞ্জড, অ্যান্ড 2009 সালে শেখ হাসিনা গেভ মি অ্যান অপরচুনিটি টু শেপ ইট অলসো। নাও আই এম ভেরি হোপফুল অ্যাবাউট বাংলাদেশ, অ্যান্ড মোর অর লেস একটু হয়তো পেছনে পড়েছি, কিন্তু মোর অর লেস আমাদের যে ধারণা ছিল, আমি যেমন বলি 18 সালে পভার্টি নাই এই দেশে, থাকবে না। 2018 হ্যাঁ, পভার্টি থাকবে না, এভরিওয়ান উইল বি ওয়েল অফ। স্টেট রেসপন্সিবিলিটি হবে 11-12% লোক, এটা সব দেশেই হয়। তো এটা তো বিগ ড্রিম অফ বাংলাদেশ। এখন হলো যে আরও এগিয়ে যাওয়া, সেখানে একটু সময় লাগছে। আমাদের যেরকম প্রজেকশন ছিল খুব বেশি পেছনে নাই। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার স্বপ্নের বাংলাদেশ নিশ্চয়ই গড়ে উঠবে।